আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান ভিপি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, 2014, 2018, 2024 সালের নির্বাচনে ভারত হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন হাসিনার বিরোধিতা করছিল, শুধুমাত্র নরেন্দ্র মোদী হাসিনাকে সমর্থন দিয়ে নির্বাচনে বিজয় করেছিল। এবার হাসিনাকে ভারত থেকে ফিরে এনে বিচারের আহ্বান জানান গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপর জানিয়ে দিব, প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিলেন আসিফ মাহমুদ। জানিয়ে দিব, আবু সাঈদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। জানিয়ে দিব, যশোরে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। একদিনেই বিএনপির 2 কর্মীকে হত্যা করা হয়েছে। এবারে জানাবো, ডিবি এবং পুলিশি হেফাজতের বীভৎস নির্যাতনের বর্ণনা দিলেন জবি সমন্বয়ক নুরনবী। আমাকে চিৎ করে শুয়ে বলে, তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দিব। আমাকে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত মারধর করে, রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমাকে হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমি কান্না করলেই বলতো, তোকে মেরেই ফেলবো। ঘন্টার পর ঘন্টা আমাকে এভাবে মারধর করত ডিবি। কথাগুলো বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির অন্যতম সমন্বয়ক নুরনবী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে 62 জন আরোহী সহ সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 58 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। খবর বিবিসির। শুক্রবার 9 আগস্ট দেশটির প্রেসিডেন্ট এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই সংবাদটা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, 2014, 2018, 2024 সালের নির্বাচনে ভারত হাসিনাকে একচ্ছত্র সমর্থন দিয়েছিল। সারা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখন শুধুমাত্র ভারতই হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া ছিল। ভারতকে বলবো, আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন, একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক, তা না হলে ভারতীয় হাইকমিশনার ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। শুক্রবার 9 আগস্ট বিকেলে বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে এক সম্প্রতি সমাবেশে সব কথা বলেন নুরুল হক নূর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা এবং সহিংসতা প্রতিষ্ঠায় সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশে বিপি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা। আশা করি জনগণের সঙ্গে বসে আলাপ করে তারপর সবকিছু ঠিক করবে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে। নুরুল হক নূর আরও বলেন, ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে, তখন একদল মানুষ নৈরাজ্য করছে, দেশের বিভিন্ন জায়গায় দখলদারি চালাচ্ছে, লুটপাট করছে। এসবের মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা। তাই ছাত্র জনতাকে বলবো, নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন। এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ, বিএনপি এবং জামাত করছে না।
প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিলেন আসিফ মাহমুদ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবিলম্বে পদত্যাগের আলটিমেটাম এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ। তিনি বলেছেন, পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আজ শনিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুলকোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবী ইতিমধ্যে এর প্রতিবাদে জড়ো হচ্ছেন সুপ্রিম কোর্ট ভবনে। এ সময় তারা বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। ওবায়দুল হাসানকে অবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুলকোর্ট মিটিং বন্ধ করুন। এরপরই ফুলকোর্ট মিটিং বন্ধ করে দেওয়া হয়েছে। আবু সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। শনিবার 10 আগস্ট সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি। এদিন শুক্রবার থেকে ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করেছেন, তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। যশোরে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। যশোরে বাড়ির বারান্দায় মাথায় গুলি করে মেহেদি ৪৫ নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 11টার দিকে সদর উপজেলা চূড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালিক মণ্ডলের ছেলে। তিনি গত ২৬শে জুলাই কুয়েত থেকে দেশে ফিরেছেন। বিদেশ যাওয়ার আগেই তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি এবং রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বজনেরা জানিয়েছে, গত 2 দিন ধরে নিহত মেহের আলী যশোরে বাহাদুর এলাকার আনোয়ার হোসেন নামে তার এক খালু শ্বশুরের বাড়িতে ছিলেন। ঘটনা দিন শুক্রবার সন্ধ্যা দিকে মেহের তার বাড়িতে ফেরেন। এদিন বাড়িতে রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির কলাপসিবল গেটে তালা মারতে আসেন তিনি। এরপর পূর্ব থেকে অপেক্ষা করা দুর্বৃত্তরা গেটের সামনে এসেই মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্বজনেরা দ্রুত ছুটে আসে এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে যশোরে গত 24 ঘন্টায় অন্তত 2 জন বিএনপির নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হলো। নিহতের ছোট ভাই আবু আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমার ভাই মেহের আলী সহ 3 ভাই বিদেশে থাকি। বিদেশে যাওয়ার আগে ভাই বিএনপির রাজনীতি করত। স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময় জেল খাটিয়েছে। বিভিন্ন সময় ভাইয়ের কাছে নেতাকর্মীরা চাঁদা দাবি করত, কিন্তু ভাই দিতে চাইতো না। তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিছু দ্বন্দ্ব ছিল তার। এর মধ্যে দীর্ঘদিন পর গত 26শে জুলাই আমরা দেশে ফিরে আসি। আমি ফিরেছি আর মাসখানেকের আগ পর্যন্ত। সর্বশেষ গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতন হলে সেসব নেতাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে শুনেছি। এসব রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ডিবি এবং পুলিশি হেফাজতের বীভৎস নির্যাতনের বর্ণনা দিলেন জবির সমন্বয়ক নূর নবী। তিনি বলেছেন, আমাকে চিৎ করে শুয়ে বলে, তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দিব। আমাকে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত মারধর করে, রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমাকে হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয় এবং পিটিয়েছে। আমি কান্না করলেই বলতো, তোকে মেরেই ফেলব। ঘন্টার পর ঘন্টা আমাকে এভাবে মারত। কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথের বিশ্ববিদ্যালয় জবির অন্যতম সমন্বয়ক নূর নবী। শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে পুলিশের বীভৎস নির্যাতনের বর্ণনা দেন তিনি। 19শে জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। সংবাদ সম্মেলনে নূর নবী
নুরনবী বলেন, তারা আমাকে গাড়িতে করে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যায়। গাড়িতে উঠেই মারধর শুরু করে। বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মোস্তফা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা ডিবি কার্যালয়ে নিয়ে আমাকে কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে শরীরের সব কাপড় খুলে নেয়। এ সময় তিনি বলেন, পুলিশ আমাকে মারছিল আর বারবার বলছিল, তোর তথ্য আমরা অনেক দিন ধরে শুনছি। ক্যাম্পাস থেকে কয়েকজন তোর কথা আগেই বলেছে, তুই জঙ্গি, তুই শিবির। শেষ পর্যন্ত তারা আমাকে বলেছে তুই ছাত্রদল করুস। তারা যেভাবে আমাকে মেরেছিল আমি ভেবেছিলাম আমার পায়ের নিচের অংশ পচে যাবে বা কেটে ফেলতে হবে। ভাবিনি আমাকে বাঁচিয়ে রাখবে। ডিবি হারুন এসে বলে, ওকে ক্রস ফায়ার দিয়ে দাও। বিদ্যুতের শকের বর্ণনা দিয়ে নুরনবী বলেন, পুলিশ আমাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করার সময় আমাকে বিদ্যুতের শক দেয়। ওরা আমার অন্ডকোষ জোরে জোরে আঘাত করে। বারবার আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো এখনই মরে যাব। আন্দোলনের এই সামান্য কারো বলেন, পুলিশ 15 জুলাই থেকে আমার ফোন ট্র্যাক করছিল। আমি আমার মায়ের কাছ থেকে 17 জুলাই মোবাইল ফোনে বিদায় নিয়েছিলাম এই বলে যে আমি মরে গেলে কেঁদো না, আর বেঁচে থাকলে বিকালে ফোন দিব। এই ভয়েস রেকর্ডটা তারা শুনিয়ে শুনিয়ে মেরেছে। বিকালে ডিবির হারুন এসে বলে, একে বাঁচিয়ে রাখছো কেন? ক্রস ফায়ার দাও। আমি ভেবেই নিয়েছিলাম আমাকে তারা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে।